তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যেসব আপকামিং পরীক্ষাগুলো আসছে, যেমন রেলের যেসব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এছাড়াও টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ারিং এবং আরও এছাড়াও অন্যান্য পরীক্ষা যেসব কলকাতা পুলিশ আর রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসতেই পারে সাম্প্রতিক ঘটনাবলী। তাই বেশি বিলম্ব না করে কিন্তু আমরা ভিডিওটা শুরু করি। চলো দেখে নেওয়া যাক যে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমরা আলোচনা করি একটা একটা করে। দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট ফিডে চেস প্লেয়ার? দেখো, ফিডে দিতেই পারে পরীক্ষাতে, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেস ফুল ফর্মও দিয়ে থাকে, বা ফিডে কোন ক্লাস সংযুক্ত, এটা তো কোয়েশ্চেন হয়ে থাকে প্রায়। এছাড়াও দেখে নাও যে আরও এখানে দেওয়া আছে, যেমন ডিগো কেস, মাঙ্গুস কার্লোস, সর্বাজ্ঞ কুশেল, আর প্রজ্ঞানন্দ, এছাড়া বিশ্বনাথ আনন্দ, আমরা জানি গ্র্যান্ড মাস্টার হয়, এখানে গ্র্যান্ড স্ল্যাম হয় না, টেনিস গ্র্যান্ড স্ল্যাম হয়, গ্র্যান্ড মাস্টার। দেখো এখানে কি বলেছে যে ইয়ংগেস্ট বলতে কি প্রায় মধ্যপ্রদেশ থেকে বিলং করে ছেলেটা, সেটা হচ্ছে সর্বজ্ঞ কোসওয়া। অ্যাট জাস্ট 3 years old, মাত্র কত বছর? অনলি ফর 3 years, 3 বছর কিন্তু বয়স, বুঝে গেল। সে বিকাম ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট ফিডে রেটেড চেস প্লেয়ার। ছবিতে তোমরা দেখো, এখানে ছবিতে দেওয়া আছে 3 বছরের, ঠিক আছে। এরা কোয়েশ্চেন আসতেই পারে যে ফিডে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, ফুল ফর্ম ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। ফাউন্ডেশন মানে সেট আপ জুলাই মাসের 20 তারিখে 1924 খ্রিস্টাব্দে কিন্তু এটা গঠিত হয়, যার হেডকোয়ার্টার কিন্তু কোথায়? সুইজারল্যান্ডের লুসানে। এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে আছে রাশিয়ার, সেটা আর্কেডি ডিভোরকুই, ঠিক আছে। ডিভোরকুই বা কি তোমরা উচ্চারণ করতে পারো ইংরেজি, এভাবে কিন্তু হয়ে থাকে, বোঝা গেল। এছাড়াও দেখে নাও, পরীক্ষায় আসতেই পারে, নোট তোমরা করে নাও খাতায়, যেমন ব্যাকর্যাক, কাস্টলিং, বিশপ আর ইউজ টার্মস ইন চেস, মানে এগুলো কিন্তু চেসের কিন্তু ট্রাম পরীক্ষায় দেয়। বিশপ কোন ক্লাস সঙ্গে যুক্ত, ব্যাক র্যাঙ্ক কোন ক্লাস সঙ্গে যুক্ত, বা কাস্টলিং কোন ক্লাস সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে কিন্তু চেস, ঠিক আছে। কী হবে? চেস ক্লাস সঙ্গে যুক্ত, চেস, বুঝে গেল। তাহলে নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়ার ইজ দ্য 19th edition of exercise সূর্য কিরণ বিটুইন নেপাল অ্যান্ড ইন্ডিয়া? প্রথম কিন্তু কোয়েশ্চেন এসে যায় যে সূর্য কিরণ যে মিলিটারি এক্সারসাইজ, সেটা কোন 2 দেশের মধ্যে হয়ে থাকে? সেটা হয় নেপাল এবং ইন্ডিয়া। এটা কোথায় হয়েছে? বর্তমানে আমরা জানি উত্তরাখণ্ড, ঠিক আছে। উত্তর ভারতের যে উত্তরাখণ্ড, ঠিক আছে, এখানে কিন্তু হয়েছে, যেটা পিথরগড় একটা ডিস্ট্রিক্ট। সেই পিথরগড় ডিস্ট্রিক্টে এটা একটা এক্সারসাইজ ইজ বিং কন্ডাক্টেড ফ্রম, এখন কিন্তু চলছে 25 নভেম্বর টু 8 ডিসেম্বর 2025 ইন ইন্ডিয়ার কন্টিজেন্টস অফ 134 পার্সোনালস ইজ বিং রিপ্রেজেন্টেড মেনলি বাই ড্রুপস মানে হচ্ছে একটা কোনো সৈন্যদল ফ্রম দ্য আসাম রেজিমেন্ট কিন্তু আমাদের অংশগ্রহণ করেছে এইটাতে। তাহলে কত নম্বর হচ্ছে? 19 নম্বর। কোয়েশ্চেন দিতেই পারে যে 18 নম্বর কোথার থেকে, মানে 18 যে নোভাল এক্সারসাইজ হয়েছিল সূর্যকিরণ, এটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু নেপালে হয়েছিল। কোথায় হয়েছিল? নেপালে কোন জায়গায় দেখে নাও। নেপাল হচ্ছে সালজি বা সালজানধি নেপাল। কখন হয়েছিল? না 31 ডিসেম্বর, প্রায় শীতকালের সময় হয়ে থাকে, হ্যাঁ, এটা উইন্টার সিজনে। 18 নম্বর এটা এডিশন, ঠিক আছে। 2024 থেকে ডিসেম্বর মাসে কিন্তু এটা হয়েছে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ টিম ডিড ইন্ডিয়ান ডিফিট টু উইন দ্য ফার্স্ট ব্লাইন্ড ওমেন, এখানে ওমেন হবে ওমেন কি T20 মানে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত
TWENTY T20 ওয়ার্ল্ড কাপ। দেখো কাকে হারিয়েছি আমরা জানি, নেপাল, আমাদের প্রতিবেশী দেশ, যেখানে কিন্তু জেনজি প্রোটেস্ট আমরা লক্ষ্য করি, তোমরা জানো। সেখানে ইন্টারিম সরকার সুশীলা কার্গি এবং কেপি শর্মা ওলি কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ওখানকার। এখন কিন্তু সেটা জেনজি প্রোটেস্টের জন্য কিন্তু এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিপূর্বে, ঠিক আছে। ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, অন্তর্বর্তীকালের জন্য সরকার কিন্তু তৈরি করা হয়েছে ইতিমধ্যে, ঠিক আছে। দেখো ব্লাইন্ড, এটা কিন্তু ভারত আমাদের প্রথম, ঠিক আছে, ফার্স্ট আমাদের যে ব্লাইন্ড যে খেলা হয়, এখানে খেলা হয়, সেখানে কিন্তু জিতেছে কে? ইন্ডিয়া। এবং যে হোস্ট দুটি কান্ট্রি করেছিল সেটা হচ্ছে কি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ক উইকেটে হারিয়েছিল না 7 উইকেটে কিন্তু হারিয়েছিল, বুঝা গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ভাইটাল। হুইচ বডি রেগুলেট ইন সিভিল এভিয়েশন সেক্টর ইন ইন্ডিয়া? IRDA ইন্ডিয়া। দেখো তোমরা এখন রিসেন্টলি লক্ষ্য করেছো যে বিগত কয়েকদিন ধরে কিন্তু এয়ার ইন্ডিয়া যে এভিয়েশন সেক্টর, মানে যে বিমান ব্যবস্থা কিন্তু ভারতের কিন্তু খুব ভালো একটা নয়। আমরা এখন যে লক্ষ্য করে থাকছি, কলকাতা এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, চেন্নাই এয়ারপোর্ট, বিভিন্ন যাত্রী কিন্তু প্যাসেঞ্জার কিন্তু সেখানে কিন্তু আটকে আছে বিভিন্ন কারণে। বিশেষ করে যে আমাদের এরা ইন্ডিগো এয়ারলাইন্স, যেটা কোম্পানি ভারতের, ঠিক আছে, ইন্ডিগো এয়ারলাইন্স, হ্যাঁ, এই কোম্পানি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা যে রেগুলেট করে সেটা হচ্ছে DGCA, জানা থাকা দরকার যে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ফুল ফর্ম দিতে থাকে যে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। এটা মিনিস্ট্রি অফ এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবং দেখো যেটা কিনা একটা পার্লামেন্টের থেকে কিন্তু একটা আমরা স্ট্যাচুরি বডি গঠন করেছিলাম, যেটা এয়ারক্রাফট অ্যাক্ট 2020 সালে হয়েছিল, ঠিক আছে। সেই অ্যাক্টের অনুযায়ী কিন্তু আমরা এটা গঠন করেছিলাম, বুঝা গেল, গঠন করেছিলাম। এবং সেখানে কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে যে কি বলে ডিউটি টাইম, যে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, একটা 2024 সালে কিন্তু একটা রুল গঠন করা হয়েছিল, ঠিক আছে। সেই রুলে কিন্তু বলা ছিল বা বলা হয়েছে যে আফটার এ উইক ডিউটি অফ দ্য পাইলটস গেট রেস্ট। যদি কোনো পাইলট 1 সপ্তাহ ডিউটি করে, সে 36 ঘন্টা থেকে তাকে বাড়ানো হয়েছে 48 ঘন্টা তার রেস্টটা, বুঝা গেল, তার যে গ্যাপটা বিটুইন ডিউটি আওয়ার্স, হ্যাঁ। আর যে প্রথম যে শিফট, যে 6 নাইট ল্যান্ডিং, এটা 6 নাইট ল্যান্ডিং বলা হয়, সেটা কিন্তু 2 নাইট ল্যান্ডিংয়ে করা হয়েছে। এগুলো কিন্তু চেঞ্জেস হয়েছে। সেই জন্য তাদের যে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এগুলো কিন্তু বলছে, বা এখন এটা সমালোচনা চলছে, সেটা কিন্তু সম্পূর্ণ জানা নেই, কিন্তু এইগুলো কিন্তু রুলগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল। নাইট আওয়ার, যে নাইট আওয়ার হয় যে 12টা থেকে 5টা, সেটা কিন্তু বাড়ানো হয়েছে 12টা থেকে 6টা, বুঝা গেল। এছাড়াও যে এই যে ফাউন্ডেশন হয়েছিল এটা, ঠিক আছে, স্ট্যাচুরি বডির মাধ্যমে। এটা কিন্তু স্ট্যাচুরি বডি কিন্তু গঠন হয়েছিল 2020 সালে, কিন্তু এটা ফাউন্ডেশন হয়েছে 1968 সালে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লি। এটা অ্যামেন্ডমেন্ট বিল একটা আনা হয়েছিল 2020 সালে। আর এটা যে বর্তমানে যে ডাইরেক্টর জেনারেল আছে, তিনি হচ্ছে ফেজ আহমেদ কিদওয়াই। আমি বললাম যে এটা কোন মিনিস্টারের মধ্যে পড়ে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, বুঝা গেল, জানা দরকার এটা। নেক্সট, হু হ্যাজ বি রিসেন্টলি পাসড অ্যাওয়ে রিলেটেড টু আর্কিটেকচার। দেখো খুব ভাইরাল, ইনি কিন্তু খুব একটা ফেমাস, বিখ্যাত, যিনি ফ্র্যাঙ্ক গেরি, হু ডিজাইন সাম অফ ফেমাস ইমাজিনেটিভ বিল্ডিংস এভার কনস্ট্রাক্টেড, লাইক কনক্লুডিং দ্য গুইনিনহাম মিউজিয়াম ইন গুগেনহাইম মিউজিয়াম। তিনি কিন্তু বালবো স্পেনে কিন্তু তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন
এছাড়াও আমি যদি ইনার যদি ইনার নিয়ে যদি আমরা আলোচনা করা হয়, তাহলে কে ছিল? হু ডিজাইন সাম অফ দ্য মোস্ট ইমাজিনেটিভ বিল্ডিংস এভার কনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যাচিভড এ লেভেল অফ ওয়ার্ক ওয়াইড অ্যাক্লেমড সেলডম এফোর্টেড বাই আর্কিটেকচার। তিনি কিন্তু আর্কিটেকচারের দিক থেকে কিন্তু খুব উন্নত ছিলেন। তার যেসব আমরা যদি লক্ষ্য করি, তিনি কিন্তু খুব বড় বড়, যেরকম আমরা আলোচনা করছি ওয়াল্টার ডিজনি, নাম শুনেছি ওয়াল্টার ডিজনি, কোথায় আছে না লস অ্যাঞ্জেলেস, তার কিন্তু ডিজাইন। এছাড়াও গুগেনহেইম যে মিউজিয়াম আছে, যেটা বেলবো স্পেনে, তিনার কিন্তু আমি ছবিতে কিন্তু দেখাচ্ছি তোমাদের যে এটা কোনটা, গুগেনহেইম বা গুগেনহেইম, হাম বা হেলম উচ্চারণ করতে পারো, যেভাবে উচ্চারণ করবে তোমরা, ঠিক আছে, ইংরাজি। এটা দেখো, সেটা কিন্তু বেলজিয়াম, এটা কিন্তু একটা মিউজিয়াম, যেটা কিন্তু বেবলো স্পেনে কিন্তু আছে। এছাড়াও যে লুইস ভুটিনন বা ভুটুনস ফাউন্ডেশন ইন প্যারিস, সেটাও কিন্তু ইনার দান। এছাড়াও যে নিউ ওয়ার্ল্ড সেন্টার, যে ওয়ার্ল্ড সেন্টার আমরা জানি, সেটা মিয়ামিতে আছে, মিয়ামি বিচে আছে, যেটা আমরা ফ্লোরিডা বলি, সেখানে কিন্তু ইনার কিন্তু অবদান। এছাড়াও 8 স্পিকাস স্ট্রিট ইন লোয়ার ম্যানহাটন নিউ ইয়র্ক, ইনার কিন্তু অবদান। ইনি কিন্তু খুব কন্ট্রিবিউট করেছেন আর্কিটেকচারের দিক থেকে, তাই ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা যে রেপো রেট সম্পর্কে তো জেনেছি, ইতিমধ্যে খুব চর্চার বিষয় এসে উঠেছে যে রেপো রেট, যে আরবিআই যে রেপো রেট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগে কিন্তু 5.50% কিন্তু ছিল, বর্তমানে কিন্তু নেমে এসছে 5.25%, ঠিক আছে। এটার আমাদের সুবিধা কি রেপো রেটের, ঠিক আছে। এবার রেপো রেট কি যদি বলতে পারি, না রেপো রেট কি না, এটা একটা ইন দ্য ইন্টারেস্ট রেট অফ হুইচ ইজ সেন্ট্রাল বা যে কমার্শিয়াল যে সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানি ল্যান্ডস মানি টু কমার্শিয়াল ব্যাঙ্ক, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়াও আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে কি লোন দেয়, ঠিক আছে। হোয়েন দেয়ার ইজ এ শর্টেজ অফ ফান্ডস, যখন তাদের ফান্ড কিন্তু কমে যায়, ইন সিম্পল টার্মের জন্য, খুব কম সময়ের জন্য, ইট ইজ দ্য রেট অফ দ্যাট হুইচ ব্যাঙ্ক বোরো মানি ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলো কি সেখান থেকে টাকা ধার নেই ফর শর্ট টাইম নিডস, ইউজুয়ালি এগেনস্ট গভর্নমেন্ট সিকিউরিটি, এবং সেগুলোকে গভর্নমেন্ট সিকিউরিটি দেয়। এটা ফায়দা কি আছে, আমাদের সাধারণ মানুষের কি সুবিধা আছে? দেখো, সাধারণ মানুষের সুবিধা বলতে রেপো রেট যদি কম হয়, তাহলে কি হবে? রেপো রেট কম হলে আমাদের যেসব লোন বা হোম লোন, বা আমরা যদি কার লোন যদি নিই, তাহলে যে দিনটা রেট অফ ইন্টারেস্ট সেটি কিন্তু কম হয়। তাহলে আমাদের কিন্তু খুব এটা কিন্তু উপযোগী, রেপো রেট কম হলে। যদি রেপো রেট হাই হয়, যেমন ইফ হাই রেপো রেট লোন গিভেন এট হাই ইন্টারেস্ট, তাহলে হাই ইন্টারেস্ট আমাকে দিতে হবে, রেপো রেট হাই থাকলে আমাকে হাই ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। আরেকটা হয়ে থাকে রিভার্স রেপো রেট, যখন কিন্তু ঘাটতি পড়ে যায়, রিজার্ভ ব্যাংকের যখন টাকার ঘাটতি পড়ে যায়, তখন তারা কি করে, তখন যেসব কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে রিজার্ভ ব্যাঙ্ক, তো কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর থেকে কিন্তু টাকা নেই, ঠিক আছে, যাতে কিন্তু দেউলিয়া না বা ব্যাংক্রাফট যাতে না হয়ে যায়, এই জন্য এটা রিভার্স কিন্তু রেপো রেট বলা হয়ে থাকে। দুটোই কিন্তু আমি আলোচনা করে যাবো। তাহলে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা জানো যে গঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে, বেস্ট অন যে রেকমেন্ডেশন, মানে যে করা হয়েছিল, যে রয়্যাল কমিশন অফ ইন্ডিয়া কারেন্সি অ্যান্ড ফিনান্স, অলসো নোন এজ দ্য হিল্টন ইয়ং কমিশন, একটা হিল্টন কমিশন গঠন করা হয়েছিল। তার মাধ্যমে যে আরবিআই অ্যাক্ট আমাদের শুরু হয়েছিল, হুইচ লেড টু দ্য অ্যাক্ট 1934 খ্রিস্টাব্দে। এবং তোমরা মনে হবে কমিশনটার নাম কিন্তু দিয়ে থাকে হিল্টন কমিশন, ঠিক আছে। এবং তোমরা জানো যে 1949 সালে কিন্তু এটা কি ন্যাশনালাইজ হয়েছিল, 14টা ব্যাংক, প্রায় 14টা ব্যাংক কিন্তু ন্যাশনালাইজ হয়েছিল, তার মধ্যে কিন্তু রিজার্ভ ব্যাংক একটা মধ্যে পড়ে যায়। বুঝা গেল? তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এছাড়াও তোমাদের জানা দরকার যে রিজার্ভ ব্যাংকের এখন বর্তমান আমাদের কে আছে চেয়ারপারসন, তো সঞ্জয় মালহোত্রা, দেখে নাও এখানে দেওয়া আছে যে সঞ্জয় মালহোত্রা হু হ্যাভ বি অ্যাজিউমড অফ দ্য 11 ডিসেম্বর 2024 সিডিউস শক্তিকান্ত দাস। হ্যাঁ, শক্তিকান্ত দাসের পরিবর্তে কিন্তু কে, সঞ্জয় মালহোত্রা কিন্তু আমাদের এখন বর্তমান কিন্তু
কে আছে? রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছে। বুঝা গেল? এটা কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো, আমরা আলোচনা করি যে বা উইথ হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া রিসেন্টলি সাইন ইন রিলোজ এগ্রিমেন্ট। দেখো, আমরা এই 5 ডিসেম্বর ভারতের এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন দ্বিপাক্ষিক সমঝোতার জন্য, ঠিক আছে, বাইলেটারাল যেসব রাজনৈতিক যেসব চুক্তি বা এগ্রিমেন্টগুলো করার জন্য, তার মধ্যে কিন্তু একটা রিলোজ এগ্রিমেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে যায়। রিলোজ এগ্রিমেন্ট কি? রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট। রেসিপ্রোকাল মানে কি? আদান প্রদানের মাধ্যম দিয়ে এক্সচেঞ্জ, লজিস্টিক মানে মানে যেসব সামানপত্র, যদি কোনো আমরা যদি কোনো ওদের বিমানে যদি বলা হয়, সেখানে যদি কোনো আমাদের খারাপ হয় বা সেখানে আমরা ল্যান্ড করতে পারি, বা সেখানে আমাদের কিন্তু বিমানে যেসব সারাসারি কাজ এগুলো কিন্তু করতে পারি, আমাদের যেসব লজিস্টিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আদান প্রদান করে নিতে পারি, এগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে কিন্তু রিসেন্টলি কিন্তু এটা সাক্ষরতা হয়ে গেছে। নেক্সট দেখে নাও, এছাড়াও আরও আদার্স যেসব কান্ট্রি আমাদের এগ্রিমেন্ট করছে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ, লেমোয়া এটা কিন্তু একটা এগ্রিমেন্ট যেটা হচ্ছে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, এটা দিয়ে থাকে। লেমোয়া কোন দেশের সঙ্গে হয়েছিল, এটা কিন্তু ওই রকমেরই একটা টাইপের কিন্তু লজিস্টিক আদান প্রদান হয়ে থাকে। এছাড়াও কোমকাসা, এটা একটা এগ্রিমেন্ট ইউএসের মধ্যে হয়েছে, যেটা কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি, মানে যেসব আমাদের যেসব কি সৈন্য সিকিউরিটি মানে কি, মানে একটা সিকিউর করার জন্য বা একটা কসমস যে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার যে সিকিউরিটি, হ্যাঁ, এটা কিন্তু সুনিশ্চিত করার জন্য দুটো দেশেই কিন্তু এটা স্বাক্ষর করেছে। বুঝা গেল? এছাড়াও নেক্সট তোমরা দেখো, হু হ্যাজ বিন দ্য ইলেক্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারপোল রিপ্লেসড বাই আহমদ নাসির। দেখো, ইন্টারপোল তোমরা জানো যে ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অফ অর্গানাইজেশন, একটা কিন্তু বড় সংগঠন বটে। ইন্টারন্যাশনাল যে যেসব ক্রিমিনালগুলো হয়ে থাকে, সেই ক্রিমিনালগুলোকে জন্য কন্ট্রোল করার জন্য সেগুলো কিন্তু একটা ইন্টারপোল গঠন করা হয়েছে। ইন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পুলিশ বডি কানেক্টিং ল এনফোর্সমেন্ট ফ্রম কত 196 মেম্বার বা বিভিন্ন 196টা তারা মেম্বার কান্ট্রি এটার সঙ্গে যুক্ত আছে, এবং এটা টু ফাইট ট্রানজ্যাকশন ক্রাইম থ্রু সোর্স গ্লোবাল কমিউনিকেশন। হ্যাঁ, তাদের যে ডাটাবেসগুলো আদান প্রদান করা হয়। এছাড়াও যদি কাউকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে আমরা এখানে বলতে পারি যদি কোনো ক্রিমিনাল যদি আমরা না ধরতে পারি, যদি অন্য দেশ চলে যায়, তাহলে সেখানে আমরা যে ডাটা এখান থেকে আমরা আদান প্রদান করতে পারি, একে অপরে কোঅর্ডিনেট করতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু ইন্টারপোল কিন্তু করে থাকে। বা রেড নোটিশ আমরা জারি করতে পারি ওয়ান্টেড পার্সনের জন্য। ঠিক আছে, একটা গ্লোবাল পুলিশ হাব কিন্তু একটা তৈরি হয়েছে সারা বিশ্বে, যার হেডকোয়ার্টার হচ্ছে লিওন, ফ্রান্সে। বুঝা গেল ইন্টারপোল সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন এগুলো আছে। এছাড়াও আমি আলোচনা করে দিচ্ছি যে রিসেন্টলি যে মারা গেল, আর যেমন আমাদের দ্য লিজেন্ডারি বলিউড অ্যাক্টর ধর্মেন্দ্র, তিনি কিন্তু শোলে ফিল্মের জন্য কিন্তু খুব বিখ্যাত, তোমরা জানো। তিনি কিন্তু একটা অ্যাক্টর, পরীক্ষা দিতে পারে। এছাড়া যেসব কুমারী কমলা, তিনি কিন্তু ক্লাসিক্যাল ডান্সের জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তামিল, তেলুগু ডান্সে কিন্তু ডান্স করেছে, এবং পরবর্তীকালে কিন্তু সেগুলো ডান্সকে কিন্তু শিখিয়েছে। তিনি কিন্তু খুব ফেমাস হয়ে যায়। ঠিক আছে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যাই হোক, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আরও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। ঠিক আছে, অনেকগুলো কিন্তু হয়ে গেছে। ভিডিওটা লং না করে, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট কিন্তু করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো কারেকশন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।